আসসালামু আলাইকুম। নাজনীন আহমেদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। হবিগঞ্জের বাহুবলে আকিজ কোম্পানির একটি কারখানায় গ্যাসের বিস্ফোরণে এক প্রকৌশলী সহ 4 জন নিহত হয়েছেন। বাহুবল উপজেলার ডুবাইই বাজারের কাছে আকিজ কোম্পানিকে গ্যাসের বিস্ফোরণে এই ঘটনা ঘটে। বাহুবল থানার ওসি জানান, সকালে আকিজ কোম্পানির গ্যাস লাইনে কিছু ত্রুটি দেখা দিলে সেখানে কাজ করতে যান প্রকৌশলী ও শ্রমিক। হঠাৎ গ্যাসের বিস্ফোরণ ঘটলে ঘটনাস্থলে এক প্রকৌশলী ও 3 শ্রমিক মারা যান। খবর পেয়ে বাহুবল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। সাইবার নিরাপত্তা আইন বাতিল করে সাইবার সিকিউরিটি অধ্যাদেশ প্রণয়ন করা হলেও অংশীজনদের মতামত নিয়ে তা করা হয়নি বলে অভিযোগ করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। টিআইবি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এমন অভিযোগ করেন। সরকারের যে অঙ্গীকারের দ্বিতীয় অংশটি ছিল যে অংশীগণকে সম্পৃক্ত করে আইনটি প্রণীত হবে, অধ্যাদেশটি রচিত হবে, সেই অঙ্গীকারটি সরকার রক্ষা করতে পেরেছে বলে আমরা মনে করছি না। তা সত্ত্বেও আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি যে অন্তত সময়সীমা বাড়ানো হোক। আমরা টিআইবি না, অন্য যে সকল সংস্থা অংশীজন যারা মানবাধিকার কর্মী, গণমাধ্যম কর্মী, যারা এই বিষয়গুলোতে উদ্বিগ্ন, যাদের দক্ষতা অভিজ্ঞতা আছে বিভিন্ন ক্ষেত্রে সংশ্লিষ্ট খাতে বিশেষজ্ঞ, তাদেরকে সম্পৃক্ত করে যেন খসড়াটি প্রণীত হয়, সেই যেটি অনুমোদিত হয়েছে মন্ত্রিপরিষদে, সেটি অধ্যাদেশ হিসাবে প্রণীত হওয়ার আগে যেন আবার একটু ঢেলে সাজানোর সুযোগ সৃষ্টি করা হয়। দীর্ঘ 15 বছর পর রাজধানীতে প্রকাশ্যে কেন্দ্রীয় সদস্য সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের। সকাল 9টায় এই সম্মেলনের উদ্বোধন করেন স্বৈরাচার সরকারের হাতে নিহত হওয়া এক শিবির কর্মীর পিতা। দীর্ঘদিন গুম থাকার পর ফিরে আসা নেতাকর্মীরাও তাদের উপর নির্যাতনের চিত্র তুলে ধরেন। গুম হওয়া 500 নেতাকর্মীর 6 জন এখনও ফিরে আসেনি বলে জানান বক্তারা। বলেন, বিগত সময়ে সর্বোচ্চ নির্যাতনের শিকার হবার পরও একটুও দমে যায়নি শিবির, বরং 24-এর গণ অভ্যুত্থান সফল করতে অসংখ্য নেতাকর্মী শহীদ হবার পরও ঢাল হয়ে দাঁড়িয়েছিল রাজপথে। সম্মেলনে অংশ নেওয়া 6,500 সদস্যদের সামনে কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন, 24-এর বিপ্লব নস্যাৎ করতে ষড়যন্ত্র থেমে নেই। আজ সদস্যদের সরাসরি ভোটে নতুন বছরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচনের মধ্য দিয়ে শেষ হবে কেন্দ্রীয় সদস্য সম্মেলন। কিশোরগঞ্জ জেলা শহরের যানজট কমানো এবং হাসপাতাল ও হাওড় অঞ্চলে নির্বিঘ্নে যাতায়াতের লক্ষ্য নিয়ে 8 কিলোমিটার বাইপাস সড়ক নির্মাণ সহ সদর উপজেলায় দুপ্রান্তে সড়কের উন্নয়নমূলক কাজ শুরু হয়। কিন্তু মূল কাজ শুরুর আগেই প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় অনিশ্চিত হয়ে পড়েছে পুরো উন্নয়ন কাজ। এতে করে বিপুল অঙ্কের অর্থ গচ্চার আশঙ্কা যেমন রয়েছে, তেমনি প্রতিদিনই বেড়ে চলা যানজটে নাকাল হয়ে পড়ছে কিশোরগঞ্জ শহরের মানুষ। কিশোরগঞ্জ থেকে মারুফ আহমেদের পাঠানো রিপোর্ট। হাওড় অঞ্চলে বিভিন্ন উপজেলার গন্তব্যে যাতায়াতের জন্য কিশোরগঞ্জ জেলা শহরের মধ্য দিয়ে রাস্তা অতিক্রমের বিকল্প নেই। এর ফলে অতিরিক্ত যানবাহনে বিপর্যস্ত জেলা শহরের সড়কগুলোতে ভয়াবহ যানজট সৃষ্টি হয়। পর্যটন মৌসুমে বাড়তি যানবাহনের চাপে সামগ্রিক অবস্থা আরও নাজুক হয়ে পড়ে। সালের অক্টোবর মাসে প্রায় 731 কোটি 31 লাখ টাকা ব্যয়ে কিশোরগঞ্জে 8 কিলোমিটার বাইপাস সড়ক নির্মাণসহ দুই প্রান্তের সড়কের উন্নয়নমূলক কাজ শুরু হয়। কিন্তু বাইপাস সড়ক নির্মাণের জন্য জমি অধিগ্রহণ ও মাটি ভরাটের কাজ করতেই চলতি বছরের 30 জুন প্রকল্পের সময় পার হয়ে গেছে। বর্তমানে বাইপাস সড়কের কাজ বন্ধ থাকায় ক্ষুব্ধ স্থানীয়রা। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবং রোগী চলাচল খুবই কষ্টদায়ক। হেঁটেও চলাচল করা যায় না। এই বাইপাসটা যত তাড়াতাড়ি এর কাজ সম্পন্ন হবে তত তাড়াতাড়ি আমাদের কিশোরগঞ্জের যানজট মুক্ত হবে। এই রাস্তাটাতে গাড়ি ঘোড়া চলতে পারে না, গাড়ি ঘোড়া চলতে পারলে আমাদের অনেক উপকার হইতো। রাস্তাটাতে কেন হচ্ছে না এই জিনিস আসলে আমরা বুঝতে পারছি না। খুবই কষ্ট আমাদের এই রাস্তায় আসা যাওয়া করা। কিশোরগঞ্জে যাতায়াত ব্যবস্থা উন্নত করতে বাইপাস প্রকল্পের গুরুত্ব অনেক, বলছে সচেতন মহল। অবিলম্বে প্রকল্পটি গ্রহণ করে প্রকল্পটি কাজ শেষ করার জন্য এবং এই প্রকল্পের বাস্তবায়নে যা যা প্রয়োজন তা যেন সরকার করে। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় নির্মাণ কাজ বন্ধের কথা স্বীকার করে কিশোরগঞ্জ সড়ক ও জনপথ অফিসের নির্বাহী প্রকৌশলী জানান, প্রকল্পের মেয়াদ আরও 2 বছর বৃদ্ধির জন্য ইতিমধ্যে পরিকল্পনা মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। বর্ধিত মেয়াদের মধ্যে কাজ শেষ করা সম্ভব হবে। ইতিমধ্যে প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায়
আমরা 2 বছর ব্যয় বৃদ্ধি ব্যতি রেখে মেয়াদ বৃদ্ধির প্রস্তাব পাঠিয়েছি, যা এখন বর্তমানে পরিকল্পনা কমিশনে মাননীয় পরিকল্পনা উপদেষ্টার অনুমোদনের জন্য অপেক্ষমান। প্রকল্পের মেয়াদ বর্ধিত হলে আমরা আশা করছি অবশিষ্ট সময়ের মধ্যে যে প্রকল্পের যে অবশিষ্ট যে কাজ বাকি রয়েছে তা সমুদয় শেষ করতে পারব। এনটিভি নিউজ ডেস্ক। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট মোহাম্মদ জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশ মিয়ানমার সীমান্ত বাংলাদেশের নিয়ন্ত্রণে রয়েছে। আজ চট্টগ্রামের সাতকানিয়ার বিজিবি ট্রেনিং সেন্টারে উপদেষ্টা আরও বলেন, মিয়ানমার সরকার ও আরাকান আর্মি উভয়ের সঙ্গে যোগাযোগ রয়েছে বাংলাদেশের। সীমান্তে অপহরণের শিকার বনরক্ষী সহ সকলকে উদ্ধারের চেষ্টা করছে সরকার। ভারতের যে কোনো হুঙ্কারের প্রতি উত্তর দিতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ। সীমান্তে নিরাপত্তা নিশ্চিতে পিছপা হবে না বিজিবি। সকল অপপ্রচার বন্ধে গণমাধ্যমকে দেশের পরিস্থিতির সত্য প্রচারে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানান। পুলিশ বিজিবির জনবল বৃদ্ধি ও আধুনিকায়নে কাজ করছে সরকার। আমাদের সেন্ট মার্টিন যেতে হলে ওদের একটা জায়গা আমাদের করতে নাফ নদীতে আমাদের দরকার পড়ে। এখন যেহেতু ওরা আমাদের বিজিবি বা কোস্টগার্ড, তাদের কিন্তু যেতে ওরা বাধা দেয় না, কিন্তু অনেক সময় বড় বড় আমাদের যে জাহাজগুলি আছে যারা নিয়ে যেতে চায়, এই সময় অনেক সময় ওরা একটু বাধা দেয়। তো এগুলোর সাথে আমাদের নেগোসিয়েশন চলছে। বিজিবিকে অর্ডার করা হয়েছে তারা যেন কোনো সময় কোনো অবস্থায় পিঠ না দেখায়, বুকটা পিছনে দেখায়। এবং কি হুঙ্কার, তারাও কিন্তু কোনো যারা যেই ধরনের হুঙ্কার দিচ্ছে আমরাও কিন্তু এর চেয়ে বেশি প্রতিউত্তর দিচ্ছি। বিজিবির নতুন নিয়োগের আরও খবর জানাতে সাতকানিয়া বিজিবি ট্রেনিং সেন্টার থেকে যোগ দিচ্ছেন নাহিদ প্রিন্স। নাহিদ, সীমান্ত হত্যা বন্ধে স্বরাষ্ট্র উপদেষ্টা আর কি বললেন? সীমান্ত হত্যা বন্ধে তারা কাজ করছেন, বিজিবি কাজ করছেন, বিজিবির সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা বিভিন্ন সদস্যরাই কাজ করছেন। এটি তারা জানিয়েছেন যে বিজিবি সদস্যরা এখান থেকে কোনো পিছপা হবেন না, সেগুলোই মূলত আলোচনা হয়েছে। এবং এখানে কিন্তু আজকে সকাল থেকেই মূলত নানা আয়োজন ছিল। যারা সদ্য বিজিবির ট্রেনিং নিয়ে যারা বের হয়েছেন তাদেরকেই মূলত আজকে এখানে তারা আজকে মূলত কুচকাওয়াজ এবং সেখানে শপথ গ্রহণের মাধ্যমেই তারা আজকে শেষ করেছেন তাদের কার্যক্রম। তারা এখন বর্ডার পাহারায় তারা নিয়োজিত হবেন। যারা নতুন সদ্য যারা বিজিবিতে যোগদান করেছেন তারা 23 সপ্তাহ তারা ট্রেনিং নিয়েছেন, তারপর আজকে তাদের সেই কাজ শেষ হয়েছে। তো তাদের উদ্দেশ্যেও বিজিবি তাদের উদ্দেশ্যেও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে বর্ডারে শান্তি ফিরিয়ে আনতে তারাই কাজ করবেন এবং যেন নিজেকে সৎ রাখা যায় এবং মনোবল চাঙ্গা রেখে যেন বর্ডার নিরাপত্তা দেওয়া যায়। সেই বিষয়ে তারা বলছিলেন যে বর্ডার হলো শুধু দুই দেশের সীমান্ত পাহারা নয়, এবং দুই দেশ একটি বাংলাদেশের জন্য এটি কিন্তু একটি চ্যালেঞ্জিং একটি জায়গা, যে বাংলাদেশকে রক্ষা করার জন্য কিন্তু বর্ডার একটি গুরুত্বপূর্ণ জায়গা। সেই জায়গায় দায়িত্ব পালন করার ক্ষেত্রে যেন কোনো ধরনের পিছপা না হয়, যেন দক্ষতা দিয়ে তারা বর্ডার নিরাপত্তা দিতে পারে, সেই বিষয়ে কিন্তু আজকে কথা বলেছেন তিনি। যে বিজিবিরা কিন্তু সেই লক্ষ্যেই আগাচ্ছেন এবং বলছেন যে লাইফের সুশৃঙ্খল পরিবেশ তৈরি করে কিভাবে দেশকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়া যায় সেগুলো আলোচনা হয়েছে। এবং বিজিবিতে নতুন সদস্য বাড়ানোর বিষয়ে কিন্তু আলোচনা হয়েছে, যে বর্ডারে সুরক্ষা দেওয়ার মতো কিন্তু তেমন বিজিবি সদস্যর সংখ্যা খুবই কম। তিনি যেটা বলেছেন যে 8 ঘন্টা ডিউটি অনেক ক্ষেত্রে 12 ঘন্টায় তাদের করতে হয়, বা 14 ঘন্টা 16 ঘন্টাও করা লাগে। তো সেগুলো যেন কমিয়ে আনার জন্য সামনে আরও বাড়ানো যায় কিনা সেই বিষয়ে আলোচনা হয়েছে। এবারে 695 জন বিজিবি সদস্যরা মূলত আজকে তারা বিজিবিতে যোগদান তাদের পরিপূর্ণ কার্যক্রম শুরু করেছে। তো আগামীতে সেটি আরও বাড়ানোর কথাই আলোচনা হয়েছে এখানে। তো এই ছিল আমার কাছে সাতকানিয়া চট্টগ্রাম থেকে সর্বশেষ। জানছিলেন সীমান্তরক্ষী বিজিবির খবর। এখন মার্চ ফর ইউনিটির খবর। বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত মার্চ ফর ইউনিটিতে যোগ দিতে ছাত্র জনতা জড়ো হচ্ছেন কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে আছেন সহকর্মী জোনায়েদ আল হাবিব। জোনায়েদ, মার্চ ফর ইউনিটির জন্য লোক সমাগম কেমন দেখছেন?
নাজদিন, আসলে সকাল থেকেই আমরা এই শহীদ মিনারে অবস্থান করছি। আমরা দেখছি যে ধীরে ধীরে আসলে এই মার্চ ফর ইউনিটি সফল করার উদ্দেশ্যে সারা দেশ থেকে যে শিক্ষার্থী এবং ছাত্র জনতা, যেটা বলা হয় ছাত্র জনতার যে সমাগম, সেটি কিন্তু আমরা দেখছি। তবে এই মুহূর্তে খুব একটা যে মানুষের উপস্থিতি এই শহীদ মিনারে তেমনটি কিন্তু বলা যাচ্ছে না। মোটামুটি আসলে ছড়িয়ে ছিটিয়ে কিছু সংখ্যক শিক্ষার্থীকে আমরা দেখছি। তবে যেই দৃশ্যটি আমরা চোখে পড়ছে সেটি হচ্ছে যে মূলত প্রস্তুতির কাজ কিন্তু চলছে, অর্থাৎ সাউন্ড সিস্টেম এবং মানুষের বসার জন্য যে চেয়ার, এগুলো নিয়ে আসলে খুব ব্যস্ত সময় পার করা হচ্ছে। এছাড়া নিরাপত্তা ব্যবস্থার জন্য আমরা দেখছি পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে অবস্থান করছেন, গণমাধ্যম কর্মীরাও ভিড় জমিয়েছেন। তবে এখন পর্যন্ত কেন্দ্রীয় কোনো নেতাদের কিন্তু আমরা উপস্থিতি এই শহীদ মিনার লক্ষ্য করিনি। আপনি জানেন যে 3টার দিকে মূলত মূল কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে এবং তখনই হয়তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির যারা কেন্দ্রীয় নেতারা রয়েছেন তারা হয়তো এখানে উপস্থিত থাকবেন এবং তাদের যে আজকের কর্মসূচি মার্চ ফর ইউনিটি সেটি তারা বাস্তবায়ন করবেন। আপনাকে বলে রাখি যে গতকাল আসলে রাতভর নাটকীয়তা শেষে প্রায় রাত 2টার দিকে কিন্তু তাদের যে প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন ঘোষণার কথা ছিল সেই কর্মসূচি থেকে তারা সরে এসেছে এবং সেই কর্মসূচি থেকে সরে এসে তারা কিন্তু মার্চ ফর ইউনিটি কর্মসূচি ঘোষণা করেছেন এবং এর কারণ হিসেবে তারা যেটি উল্লেখ করেছেন, আপনি জানেন যে সরকারের পক্ষ থেকে একটি জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেই উদ্যোগকে স্বাগত জানিয়ে মূলত তারা আসলে তাদের নিজস্ব যে প্রোক্লেমেশনের কর্মসূচি ছিল সেখান থেকে কিন্তু তারা সরে এসছেন। তবে তারা বলছেন যে এই প্রোক্লেমেশনের পক্ষে আসলে সাধারণ মানুষের ঐক্যমত্য গড়ে তোলার জন্যই মূলত তারা আজকের কর্মসূচিটি অব্যাহত রেখেছেন এবং এখানে আসলে এই প্রোক্লেমেশনের পক্ষে বিভিন্ন দাবি দেওয়া কিন্তু এই আজকের অনুষ্ঠান থেকে, আজকের কর্মসূচি থেকে তুলে ধরা হবে বলে আমরা জানতে পেরেছি। তো নাজদিন, এই ছিল এখন পর্যন্ত শহীদ মিনার থেকে আমার কাছে সর্বশেষ। জানছিলেন শহীদ মিনার থেকে মার্চ ফর ইউনিটির খবর। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।